ভালোই তো লাভ হলো না, এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। সারা রাত জাগি একটা মানুষের আপনার এই যে কষ্ট করতেছি কি কারণে? জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি। 12 কেজি সিলিন্ডারে 1 লাফে বাড়ল 212 টাকা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ। কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হজ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। সৌদি আরব যাচ্ছেন 5,500 মুসল্লি। চট্টগ্রাম থেকেও যাত্রী পরিবহন শুরু সন্ধ্যায়। এবং হরমুজ নিয়ে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি হুমকি, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে দ্বিতীয় দফার বৈঠকে বসবে না ইরান, আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনে কমেনি ভোগান্তি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগে গ্রাহক। এর মধ্যে রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ, এ কারণে খোলা থাকাগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। রেকর্ড দামে জ্বালানি তেল বিক্রি হলেও সরবরাহ বাড়েনি বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। 1 লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তেল যেহেতু পাইতে আসি, এটা নেওয়ার কোনো দুঃখ নাই, কিন্তু ভাই এই রোদের ভিতরে যে সিরিয়ালে দাঁড়াইতেছি না, এটাই নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। এই যে গরমে ঘামতাছি, সারা রাত উজাগর থাকলাম, কারণ মরণ ছাড়া উপায় নাই। দাম বাড়ছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ভোগান্তি, এটা আমরা চাই না। সারা রাত জাগি একটা মানুষের আপনার এই যে কষ্ট করতেছি কি কারণে? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। ভোগান্তি কয়দিনে শেষ হবে, এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই, মানে লাগবে 150 টাকা করব। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। আমাকে ওই রকম ওষুধ বাড়িয়ে দেন, যেটা চাই সেটাই দেন। আর আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে, সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো কেবল বাড়লো দামটা, এই পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাকে পুরো ফেলেছে, যখন দৃশ্যমান হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে মোরালেস। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়, যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদি, সবশেষ খবরাখবর আমাদের জানাবেন জ্বালানি তেল সংকটে আসলে সবচেয়ে বেশি প্রভাব যেটি পড়েছে যদি বলা চলে, সেটা কিন্তু এই শিল্পাঞ্চল গাজীপুরে। কেননা এই এলাকার যে শিল্প প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার। কেননা একটু যদি দেখাতে চাই, আপনার পেছনে যে যানবাহনগুলো রয়েছে, সেই বাহনগুলো কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা করছে গত 2 দিন ধরে এই অপেক্ষা তাদের। এখানে কিন্তু দেখে হয়তো ভাবতে পারেন যে আসলে এই পাম্পে তেল দেওয়া হচ্ছে, যে কারণে অপেক্ষা না, এই পাম্পটিতে এই মুহূর্তে তেল দেওয়া হচ্ছে না। এই গাড়িগুলো গত 2 দিন ধরে এখানে অপেক্ষায় আছে। শুধুমাত্র এই বাহনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল নিয়ে এই গাজীপুরে এসেছিল, এবং তারা আসলে প্রবেশ করার পর অনেকেই কিন্তু পণ্য নিয়ে আবার ফেরত যাওয়ার চেষ্টায় আছেন। সেই পণ্য বোঝাই করেই এই গাজীপুরের মহাসড়কের উপর গত 2 দিন ধরে শত শত গাড়ি আসলে দাঁড়িয়ে আছে। তারা কখন তেল পাবেন সেটারও কোনো নিশ্চয়তা নেই। তবে তারা যেটি বলছেন, এখানেই তাদের খাওয়া দাওয়া ঘুম সবই কিন্তু এই গাড়িতেই হচ্ছে। যখন আসলে তেল পাবেন তখনই তারা আসলে পণ্য নিয়ে আবারও এই গাজীপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আসলে রওনা দিবেন। এমন বাস্তবতায় আসলে পাম্প মালিকরা অনেকটা দোটানায় রয়েছেন। তারা যেটি বলছেন,
দফায় দফায় আসলে তারাও চেষ্টা করছেন আসলে পাম্প অর্থাৎ তেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করার। তবে তারা যেটি বলছে তাদের যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু পাম্পে তেল দেওয়া হয়, যে কারণে অর্থাৎ 2 থেকে 3 দিন একটি গ্যাপ পড়ে যায়। সেই 2-3 দিন বাধ্য হয়েই কিন্তু যানবাহনগুলো আসলে এই মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকে। তার পাশাপাশিও কিন্তু এই এলাকার যারা অর্থাৎ স্থায়ী বাসিন্দা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে যদি বলি মোটর সাইকেল এবং ব্যক্তিগত যে বাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এক ধরনের ভোগান্তিতে তারা প্রতিদিনই হাজার হাজার মোটরসাইকেল আমরা দেখছি যে মহাসড়কের উপর লাইনে দাঁড়িয়ে। অর্থাৎ বলা চলে দাম বাড়লেও কিন্তু তার প্রভাব খুব একটা জ্বালানি সংকটে পড়েনি। তো এই ছিল গাজীপুরের জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি আমার কাছে। গাজীপুর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। মূল্যবৃদ্ধির পরও দিতে হচ্ছে ভর্তুকি। তবে দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে না বলেও স্বীকার করেন জ্বালানি মন্ত্রী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার। এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের পরবর্তী কিস্তি নিশ্চিত হতে লাগবে আরও 15 থেকে 20 দিন। ওয়াশিংটনে সংস্থাটির বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে অর্থমন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী জানান, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে দাতা সংস্থার কোনো শর্ত পূরণ করবে না সরকার। আরও বলেন, আইএমএফের পরামর্শে নয়, সরকারি তহবিলে চাপ বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে $3.64 বিলিয়ন অর্থ ছাড় করেছে আইএমএফ। ডিসেম্বরের বকেয়া কিস্তি সহ চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের আশা করলেও তা নিশ্চিত হতে আরও 15 থেকে 20 দিন সময় লাগতে পারে বলে জানালেন অর্থমন্ত্রী। আলোচনা এখনো শেষ হয়নি, আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে আইএমএফ এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে। ওয়াশিংটনে আইএমএফ এর বসন্তকালীন বৈঠক শেষে রোববার ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, জনগণের স্বার্থের বাইরে কোনো দাতা সংস্থার ঋণ নেবে না সরকার। মেনে নেওয়া হবে না চাপিয়ে দেয়া কোনো শর্ত। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা খাত নিয়ে দাতা সংস্থাদের আগ্রহের কথা জানান অর্থমন্ত্রী। বলেন, জ্বালানির দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ এর কোনো সম্পর্ক নেই। তারা খুবই আনন্দিত বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব দ্বিপাক্ষিক সংস্থার সম্মতি আছে বলেও জানান অর্থমন্ত্রী। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 18 দিনের ব্যবধানে ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ নিয়ে চলতি মাসে 2 দফায় 12 কেজি এলপিজির দাম বাড়ল 519 টাকা।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিএআরসি জানায়, এলপি গ্যাস আমদানিতে জাহাজ ভাড়া ও ডিজেলের দাম বৃদ্ধি বিবেচনায় রান্নাবান্নায় ব্যবহৃত এ জ্বালানির দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করা হলেও এবার মাসের মাঝপথেই আরেক দফা দাম বাড়ালো বিইআরসি। এ বিষয়ে জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। করে আবারও এলপিজি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তো সেই যে প্রতিক্রিয়া এবং এর পরিপ্রেক্ষিতে আসলে কি অবস্থা দাঁড়ায় সেটি জানতে কিন্তু আমরা এখানে এসেছি রাজধানীর কারওয়ান বাজারের একটি পাইকারি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এবং এই যে ঘোষণা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে 12 কেজি সিলিন্ডার রয়েছে সেটি 212 টাকা বাড়ানো হয়েছে এবং এই চলমান এপ্রিল মাসে কিন্তু আমরা দেখলাম যে দ্বিতীয়বারের মতো কিন্তু এই দামটি বৃদ্ধি করা হলো এবং এবার যে আজকে যে ঘোষণাটি এসেছে 212 টাকা বৃদ্ধি করার ফলে কিন্তু এখন নতুন দাম দাঁড়িয়েছে 1940 টাকা। এছাড়া আমরা জানি যে এপ্রিলের শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে আরও যে প্রায় হচ্ছে 2 দিনের মানে বলা যায় যে এই দুইবারে এই চলমান মাসেই আসলে কিন্তু মোট 599 টাকা পর্যন্ত বাড়ানো হলো এবং ঘোষণাটিতে আমরা যেমনটি দেখেছিলাম যে বলা হচ্ছিল যে আজকে সন্ধ্যা 6টা থেকে কিন্তু এই দামটি কার্যকর করা হবে, কিন্তু আমরা যেই দোকানটিতে এসেছি আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই দোকানে যে মূল্য তালিকা সেটি কিন্তু ইতিমধ্যেই যে আপডেট করা হয়েছে এবং এখনই কিন্তু সেই নতুন ধার্য করা দাম কিন্তু তারা এখানে লিখে রেখেছেন, সেই দামেই কিন্তু এখন এখানে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। আর আমরা আসলে যে চিত্রটি দেখতে পেলাম যে এখানে যেহেতু পাইকারিতে সিলিন্ডারগুলো সরবরাহ করা হয় সে কারণে এখানে যে খুচরা সাধারণ যে ভোক্তা তারা কিন্তু এখানে তেমন একটা নেই। এখানে আশেপাশে কিছুটা আসলে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা অনেকে এখানে খুচরা এই যে সরকার নির্ধারিত দামে এখান থেকে সিলিন্ডার কিনে থাকেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাই। আর একটু বলে রাখি যে আসলে যদিও আমরা সাধারণ ভোক্তার যে প্রতিক্রিয়াটি এই মুহূর্তে এখনো জানতে পারিনি, তবে আসলে বলার কিন্তু অপেক্ষা রাখে না যে এই যে নতুন নির্ধারিত দাম এবং যে নতুন বৃদ্ধি করার দামের প্রভাব কিন্তু আসলে বেশ যে বাজেভাবে কিন্তু যে ভোক্তা পর্যায়ে পড়বে। আমরা দেখছিলাম যে গতকাল যে জ্বালানি তেলের দামের বৃদ্ধি হয়েছে সেজন্য কিন্তু চিন্তার ভাঁজ ছিল সাধারণ ভোক্তাদের মধ্যে। তো এই মুহূর্তে আবার এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু এই যে বাড়ানো মূল্যের দাম কিন্তু তাদের দিতে হবে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এই প্রভাব কিন্তু খুব বাজেভাবে পড়বে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজধানী কারওয়ান বাজার থেকে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির সবশেষ খবর। রাজধানী কারওয়ান বাজার থেকে এলপিজির দাম বৃদ্ধির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। কাল প্রায় 150 বছরের পুরানো এই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বগুড়ায় এখন উৎসবের আমেজ। আর প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেস ক্লাবে লেগেছে নতুন রং। ঐতিহাসিক আলতাপুন্নেসা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য সম্পন্ন হয়েছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাপুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন পরে তার নিজ বাসভবনে ফিরতেছে, এটা বগুড়াবাসীর জন্য অনেক একটা আকাঙ্ক্ষাজনক। 17 বছর পরে যে আমাদের দেশটা এসেছে এটা খুব ভালো। অনেক অনেক মানে সাহসী এবং ভদ্র, যা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার দ্বারা এদেশের মানুষের কল্যাণ হবে, দেশ ও জনগণের উন্নতি হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিকভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা বিএনপি নেতাদের। সিটি কর্পোরেশন, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, বগুড়া জাজ কোর্ট
আপনার খাল খনন, এই যে ব্যাপক একটা কর্মকাণ্ড কর্মযজ্ঞ তিনি কালকে সারা দিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল সে দরজাটা খুলে গেছে। রাজনৈতিক বৈষম্য দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই জনপদকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার সফরে এরই প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই মুহূর্তে বগুড়ার বাগবাড়িতে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সফরকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসন এবং জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় সফরের মধ্য দিয়ে বগুড়ায় কিন্তু উন্নয়নের যে ফুলঝুরির প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতে কিন্তু বগুড়ায় আসছেন। এখানে বগুড়া পৌরসভা, যে 150 বছরেরও বেশি পুরনো পৌরসভা, সেটিকে সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি বগুড়ায় মোট 8টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আগামীকালকে কিন্তু তার যে বগুড়া শহরের আলতাপুরনেসা, ঐতিহাসিক আলতাপুরনেসা খেলার মাঠে বিএনপির জনসমাবেশের আগে কিন্তু বগুড়া আর গাবতলী বাগবাড়িতে নিজের পৈতৃক ভিটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে কিন্তু যাবেন এবং সেখানে চৌকিদহ খাল খননের পাশাপাশি কিন্তু সেখানে তার নিজ গ্রামের বাসিন্দাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সুধী সমাবেশে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এরপর পরে কিন্তু তিনি এই যে আলতাপুরনেসা খেলার মাঠ, যেখানে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেখানে কিন্তু জেলা বিএনপির আয়োজনে লাখ লাখ মানুষের জনসমুদ্রের মাঝে কিন্তু তিনি আসলে কথা বলবেন এবং বগুড়ার মানুষের দীর্ঘ 2 দশকের যে উন্নয়ন বঞ্চনা ছিল, সেই উন্নয়ন বঞ্চনা থেকে বগুড়ার মানুষকে আগামীর যে সমৃদ্ধির পথে হাঁটানোর যেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির গল্পটুকু পূরণ করতে কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন এবং এর পাশাপাশি কিন্তু বগুড়া জেলা জজ আদালতের যে নবনির্মিত ভবন আছে সেটির উদ্বোধন, সেখানে বেলবন সহ কিন্তু যেই 8টি প্রকল্প রয়েছে সেগুলোর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে এছাড়াও বগুড়ার যে অন্যান্য উন্নয়নমূলক প্রতিশ্রুতি আছে যে জেলা বিএনপির নেতারা বলছেন, সেগুলো কিন্তু আগামীকালকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে এবং তারা আশা করছেন যে আগামীকালের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বগুড়ার মানুষের দীর্ঘ 2 দশকের যে উন্নয়ন বঞ্চনার গল্প আছে সেটি ঘুচিয়ে যাওয়ার সমৃদ্ধির পথ শুরু হবে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। বগুড়া থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। 27 এপ্রিল যশোরে এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সে ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। আমাদের প্রস্তুতি আছে, আমরা তো ইচ্ছা করলে খুবই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে। জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মজুতের সত্য তথ্য উপস্থাপনের আহ্বান জানান তিনি। বিকেলে অধিবেশনের প্রশ্নোত্তরে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নৌ যোগাযোগ, বাণিজ্য ও কর্মসংস্থান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। শমশেরনগর বিমানবন্দর ভারতের কাছাকাছি হওয়ায় উড্ডয়নের ক্ষেত্রে আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা থাকায় বিমানবন্দরটি চালু সম্ভব হবে না বলে মনে করছে সরকার। কৃষিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলকে কৃষি পণ্য রপ্তানি অঞ্চলে রূপান্তরে কাজ করছে সরকার। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তারকা চিহ্নিত প্রশ্ন করতে না পারায় সংসদ সদস্যরা অধিকার বঞ্চিত করছেন। এবার হাম সংক্রমণের খবর। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 জন। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এই পরিস্থিতির মধ্যেই কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকাদান সফল হলে কমবে আক্রান্তের সংখ্যা, তবে
পুরোপুরি সুফল পেতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানান চিকিৎসকরা। হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে। তারপরে জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে মানে হাসপাতালে নিয়ে গেছি, তারপরে হচ্ছে র্যাশ একটু একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, আপনার অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েও সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চমাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আবার কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, জটিলতা ডেভেলপ করছে। জটিলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, তারপর হচ্ছে ডায়রিয়ার প্রচণ্ড প্রকোপ হচ্ছে, মুখের ভিতরে ঘা হওয়ার জন্য খেতে পারছে না, ফলপরিতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামের ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পুষ্টির অভাব আছে এবং জনসচেতনতার অভাব আছে। হামের রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, তবে পুরো সুফল পেতে আমাদের হয়তো আরো কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। হামের রোগী যখন কমে আসবে, তখন তার ক্রিটিক্যালিটি আস্তে আস্তে কমে আসবে। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 23,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী উবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, তবে গতকালকের তুলনায় আজকে চাপ অনেকটাই কমেছে। একটা কারণ হচ্ছে, একটি স্বস্তির খবর হচ্ছে যে গত 24 ঘন্টায় 72 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে নতুন করে আরও 34 জন ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে মোট 78 জন রোগী ভর্তি রয়েছে, চিকিৎসাধীন রয়েছে। এবং গত 24 ঘন্টায় কিন্তু এখানে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, 3 মাস বয়সী, তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। এখানে রোগীর চাপ বাড়ার কারণ হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের 4 জেলা তো বটেই, এই আশেপাশের যে জেলা টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, সেখান থেকেও কিন্তু রোগীরা এখানে এসে হামের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে এসে কিন্তু ভর্তি হয়। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে অভিভাবক যারা রয়েছেন, তারা কিন্তু শিশুরা ঠান্ডা, কাশি এই ধরনের হলেই তারা আতঙ্কিত হয়ে বেশিরভাগ রোগীদের এখানে হাম আইসোলেশন নিয়ে আসছেন, এবং তখন চিকিৎসকরা তার কি অবস্থা সেটি দেখে মূলত তাকে বাড়ি ফেরার পরামর্শ বা আইসোলেশনে, যদি হাম শনাক্ত হয় তখন তাকে আইসোলেশনে রাখা হচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন, এখানে শিশুরা যারা মারা গেছে, এখন পর্যন্ত গত 1 মাসে 14 শিশুর মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই আইসিইউ প্রয়োজন ছিল, কিন্তু এই হাসপাতালটিতে শিশুদের জন্য আলাদা করে কোনো ধরনের আইসিইউ সেবা নাই। এখানে যারা এই প্রচণ্ড শ্বাসকষ্টে, যাদের নিউমোনিয়া অনেক বেশি হয়, তখন তারা বাবুল সিপ্যাপ পদ্ধতিতে আসলে তারা সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটা তারা দিয়ে থাকেন। তবে যারা চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে আতঙ্কিত না হয়ে তারা সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে, এবং ময়মনসিংহের 3টি উপজেলা এবং সিটি কর্পোরেশনে কিন্তু হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। ময়মনসিংহের হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উবায়দুল হক। হজ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। সন্ধ্যায় চট্টগ্রাম থেকেও শুরু হচ্ছে হজ যাত্রা। এই মুহূর্তে আশকোনা ক্যাম্পে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে।
হজ যাত্রীদের নিয়ে 14টি ফ্লাইট ছেড়ে যাবে মক্কার উদ্দেশ্যে। আপনারা জানেন ইতিমধ্যেই সেই 14টির মধ্যেই 7টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। আমরা রয়েছে আশকোনা হজ ক্যাম্পে। এখানে যেটি হয় যে প্রতি বছরের মতো আমরা দেখতে পাচ্ছি যে হাজিদের যে উপস্থিতি তা কিন্তু বলা যায় যে বিগত কয়েক বছরের তুলনায় খুব অনেক, এবং হাজিরা বলছেন যে এই গেল যে দুদিন, এই দুদিনের মধ্যে কোনো ধরনের কোনো ভিসা জটিলতা বা ইমিগ্রেশনে কোনো ঝামেলা এখন পর্যন্ত হয়নি। এজন্য তারা বেজায় খুশি, এবং যারা কর্তৃপক্ষ তারাও বলছেন যে এবারের হজ যাত্রা যাতে কোনো ধরনের গেল পেছনে যে এরকম হয়েছিল যে অনেক সময় ভিসা জটিলতার কারণে অনেকে যেতে পারে না, সেটা যাতে না হয় সেই জন্য এবারের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ইমিগ্রেশনগুলো রয়েছে সেখানে খুব সুশৃঙ্খলভাবেই কাগজপত্র জমা দিচ্ছেন এবং সেগুলো সঠিক সময়ে পাচ্ছেন। আজকে যে 14টি ফ্লাইট যাওয়ার কথা তার মধ্যে বলছিলাম যে ইতিমধ্যেই 7-8টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। এখন মূলত আরও 3টি ফ্লাইটের যাত্রীরা তারা এখানে গোছাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের ইমিগ্রেশন কাজ শেষ করে তাদের এজেন্সির সাথে তারা মূলত তাদের লাগেজগুলো গোছাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নেওয়ার জন্য যে বাস আসবে সেই বাসে করে তারা এয়ারপোর্ট যাবেন। মূলত আজকের দিন যদি ধরি যে তাহলে গেল কয়েকদিন নিয়ে আজকে যে ফ্লাইটগুলো যাবে এবং যাত্রী নিয়ে মোটামুটি 6,000-এর মতো হজ যাত্রী আজকে ছেড়ে যাবে। তারা সৌদি এয়ারলাইন্স সহ বাংলাদেশ বিমান সহ আরও 2টি বিমানে, এবং এ নিয়ে মোট বলা যায় যে 7,000-7,500 হাজি ইতিমধ্যেই চলে গিয়েছেন। এবং এবারে যে টার্গেট বা এবারে যে হজ যাত্রী রয়েছে তা আপনারা জানেন যে প্রায় 80,000-এর কাছাকাছি। তো বলা যায় যে যারা হজ কর্তৃপক্ষ এবং এই আশকোনা কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলেই এখন পর্যন্ত তাদের যে সার্বিক কাজ, এই কাজে যারা হাজির রয়েছেন তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। তবে এই সার্ভিসটা তারা সারা মাস জুড়ে বা যতদিন পর্যন্ত ফ্লাইট চলে সেই ততদিন পর্যন্ত এই সার্ভিসটা প্রত্যাশা করেন। তো সব মিলে আশকোনা থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, তিনি জানাবেন সেখানের হজের কি পরিস্থিতি। ঠিক 1 ঘন্টা পরে কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। সেখানে ঢাকা থেকে যাবে 40 জন এবং 379 জন যাবে চট্টগ্রাম থেকে, মোট 419 জন। কিছুক্ষণ আগে কিন্তু এটি উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি উদ্বোধন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। তো চট্টগ্রাম থেকে মোট 5,675 জন হজ যাত্রী যাবে, সেটি প্রায় 16টি ফ্লাইটে। এর মধ্যে কিন্তু মদিনা যাবে 4টি এবং 12টি যাবে জেদ্দার উদ্দেশ্যে। আজকে এটি যাবে জেদ্দায়। কিছুক্ষণ পরে কিন্তু বিমান যখন আসবে তারা কিন্তু হাজিরা দীর্ঘ লাইনে ধরে কিন্তু সেই বিমানে উঠবেন। তো হাজিরা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, এবং আমরা প্রশ্ন করেছিলাম আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হজের ফ্লাইটে কোনো ব্যাঘাত ঘটবে কিনা, তারা বলছে সব কিছুই নিশ্চিত করার পরেই কিন্তু সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বা তারা জানিয়েছেন। এবং হাজিদের সাথে কথা বলেছেন, হাজিরা বলছেন যে আসলে বিশ্ব শান্তি কামনায় তারা দোয়া করেন, মধ্যপ্রাচ্য যে যুদ্ধ সেটি বন্ধে দোয়া করবেন এবং দেশের সমৃদ্ধি কামনায় তারা দোয়া করেন। বিশেষ করে যে বর্তমান যে সরকার যেন দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই বিষয়টি তারা সেখানে তুলে ধরেছেন। তো এই যে আজকে যে ফ্লাইট শুরু হলো সেটি আগামী 1 মাস ধরেই চলবে। চট্টগ্রাম থেকে মোট 16টি ফ্লাইট যাবে বলে আমরা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে বিমান কর্তৃপক্ষ এবং যে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ, তারা বলেছে সব ধরনের সেবা নিশ্চিত করে কিন্তু এটি নেওয়া হয়েছে। তবে এই বছর কিন্তু গত বছরের তুলনায় তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় 2টি ফ্লাইট কম রয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় 500 জন হজ যাত্রী কম যাচ্ছে। তো কিছুক্ষণ পরে কিন্তু ঠিক 6:20 419 জন হজ যাত্রী নিয়ে কিন্তু ফ্লাইটটি উড্ডয়ন করবে এবং সেটি যাবে জেদ্দায়। এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। হজযাত্রার দ্বিতীয় দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কৃত্রিম সংকট আর ভোগান্তি সৃষ্টি করে পরিকল্পিতভাবে জ্বালানির দাম বাড়িয়েছে সিন্ডিকেট, যার পেছনে রয়েছে সরকারের সমর্থন। এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। নেতারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর প্রয়োজনে এই মুহূর্তে সকলের একীভূত হওয়া প্রয়োজন। মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা, তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পনাভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। শিশু সুরক্ষায় সহযোগিতা বাড়াতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত মার্কিন শিক্ষা ও শিশু বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চার্লস হার্ডার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে 0 থেকে 17 বছর পর্যন্ত শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন ও শিশু অধিকারের বিষয়ে গুরুত্ব পায়। শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন তারা। সফর শেষে সোমবার ঢাকা ছাড়বেন মার্কিন বিশেষ দূত। দেখছেন সময় সংবাদ। যানজটহীন ঢাকা গাজীপুর রুটের স্বপ্ন দেখানো বিআরটি প্রকল্প এখন ভোগান্তির আরেক নাম। মেয়াদ ও ব্যয় বেড়ে দ্বিগুণ হলেও 13 বছরেও দেখেনি আলোর মুখ। সংকীর্ণ লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। প্রকল্প পরিকল্পনাতেই গলদ ছিল বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের প্রতিবেদন। ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গাজীপুর যেতে সরকারি বিআরটি প্রকল্প এখন যেন গলার কাটা। কথা ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ সড়কে চলবে বিআরটির বিশেষায়িত বাস। এজন্য করিডোরে 25টি স্টেশন ও 7টি ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। কিন্তু নকশা বদল আর সড়ক দুর্ঘটনায় প্রকল্পের সময় 6 বার বাড়ানোর পরও আলোর মুখ দেখেনি। 2024 সালে অনেকটা তড়িঘড়ি করে ফ্লাইওভার সহ বড় অংশে যান চলাচলের জন্য খুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রকল্প এলাকা জুড়ে ভোগান্তির ছাপ। যত্রতত্র ময়লা আবর্জনা, বসানো হয়নি লিফট, সিঁড়ির পথ আটকে বসতি করেছে ভবঘুরেরা। সংকীর্ণ লেনে এলোমেলো গাড়ি চলাচলে বাড়ছে ঝুঁকি। বাজার স্টেশনটা সেখানে দেখা যাচ্ছে নেশা করে আসতে না, অবশ্য সিঁড়িও নাই, লিফটও নাই। মাঝখানে রাস্তাতে দুই পাশ থেকে গাড়ি আসে। সরকার আসে, সরকার যায়, কিন্তু গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই বিআরটি প্রকল্পের কোনো পরিবর্তন চোখে পড়ে না। এক যুগ পেরিয়েও চালু হয়নি বিশেষ কোনো বাস লেন। সময় বেড়েছে, বদলেছে পরিকল্পনা, আবার খরচের মাত্রাও বেড়েছে কয়েক গুণ। অথচ স্বস্তির কোনো দেখাই মেলেনি এখানকার সাধারণ মানুষের। কখনো ঠিকাদারকে দোষারোপ, কখনো সরকারের কাঁধে দায় চাপিয়ে প্রকল্প পরিচালক জানালেন প্রকল্পের মেয়াদি আসলে নেই। প্রথম হলো গিয়ে ধরেন প্রকল্পের মেয়াদটাই নেই, এই মেয়াদটা আগে বাড়তে হবে। ঠিকাদারের সাথে বিভিন্ন অনুমোদনের বিষয় আছে, এগুলা তখন উপস্থাপন করা হবে। যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হচ্ছে এগুলো উপস্থাপন করা যাচ্ছে না। এই প্রকল্পের গোড়ায় গলদ দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। প্রজেক্টটা নেওয়ার জন্য দ্রুত গতিতে ফিজিবিলিটি করে হ্যান্ডশেকটা করিয়ে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য। সো কোনো প্রজেক্ট যদি পরিকল্পনায় ত্রুটি থাকে, বাস্তবায়নে সময়ক্ষেপণ হয়, এখানে তাই হয়েছে। পুরো প্রকল্প শেষ হওয়ার আগে এক লেন খুলে দেয় সাময়িক সুবিধা হলেও তা অনিরাপদ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেনের এই প্রকল্প কখনো জনবান্ধব হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাল নালা পরিষ্কারে শুরু হলো মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। বর্ষায় জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। কর্মসূচির উদ্বোধন করে সিটি মেয়র বলেন, নগর সরকার ছাড়া পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সহায়তা চাইলেন সব সংস্থার পাশাপাশি নগরবাসীর।
দেখে আবর্জনা স্তূপ মনে হলেও এটি আসলে পানি প্রবাহের একটি বড় নালা। দখলে দূষণে মৃতপ্রায় খাল ও নালা উদ্ধারে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পানি প্রবাহ ঠিক রাখতে আবর্জনা পরিষ্কারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। রোববার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় নগরপিতা জানান, গত বছর জলাবদ্ধতা 40 থেকে 50% নিরসন করা গেলেও এবার 70 থেকে 80% আনার লক্ষ্যে কাজ করছেন তারা। আপনি যদি এটা যদি আরো ডিক করতে চান, বিল্ডিংটা ভেঙে পড়বে। এই যে জবরদখল, এটা একটা ম্যাসিভ সমস্যা প্রত্যেকটা খালে। জনগণ যদি একটু সচেতন হয়, আমার মনে হয় এবার আশা করি জলাবদ্ধতা কমবে। নগর সরকার ছাড়া কখনো কোনো পরিকল্পিত নগরায়ন সম্ভব নয়। সব সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি স্ব জায়গায় কাজ করতে পারে, তাহলে কিন্তু শহরের আমাদের যে জলাবদ্ধতা বলেন কিংবা বাসাবাড়ি থেকে ফেলা, ইনশাল্লাহ আমরা এটা রোধ করতে পারব। বর্ষা মৌসুমের আগে জনদুর্ভোগ কমানো ও জলাবদ্ধতা নিরসনে 57টি খাল খননের পাশাপাশি সংস্কার ও খনন করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 21টি খাল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস, সমতা ফেরাতে আত্মবিশ্বাসী শরীফুল। হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে কলেজ ছাত্রের। এদিকে ধান কাটা নিয়ে দ্বন্দ্বে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারের কৃষ্ণনগর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল আব্দুল বাড়ি ও আব্দুল কাশেমের মধ্যে। দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান দখল করেছিল। এ নিয়ে হেলাল মিয়ার সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষ দুপুরে হেলালের লোকজন জমিতে খলিলের লোকদের কাজে বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় আহত অবস্থায় কলেজ ছাত্র মঞ্জুরকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের টাকা চুরি সন্দেহে প্রথমে লাঠিপেটা, পরে বৈদ্যুতিক শক, সবশেষে জ্বলন্ত মোমে যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুরের জেলা পুলিশের অফিসের মেসে এমন নির্যাতনের শিকার হন কেয়ারটেকার ইউনুস। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং ডিবির পরিদর্শক সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জিয়াউল হককে সঙ্গে নিয়ে সুমন হাসানের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। 8 বছরেরও বেশি সময় পিরোজপুরের এই পুলিশ অফিসার মেসেই কেয়ারটেকারের অস্থায়ী চাকরি করেন ইউনুস। মেস থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে এমন অভিযোগ তোলেন ডিবির ওসি আরিফুল ইসলাম। সন্দেহ থেকে ইউনুসকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়া হয়। পরে কিচেনে নিয়ে জ্বলন্ত মোমে পুরুষাঙ্গ ঝলসে দেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। ইলেকট্রিক শর্ট দিছে, লাঠিচার্জ করছে, লাথি ঘুষি মারছে এবং মোম গলায় আমার পুরুষাঙ্গে ফেলাইছে। খুনে নিয়ে বলাইছে যে ওই পুরুষাঙ্গের নিজের স্ত্রীর সাথে রাগারাগি করিয়ে নিজে নিজে গলায় ফেলাইছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও এখনো হয়নি মামলা। আইনি পথে হাঁটতে ভয়ের কথা জানিয়ে বিচার চান ভুক্তভোগী ও স্বজনরা। আমি 1 লক্ষ টাকা একখান সুদে আনকি দিছি, আর বাড়িতে 80,000 টাকা সবার কেনা ধার কর্জ করিয়া ওই জায়গায় স্যারের কাছে দিয়েছি। দেওয়ার পর ওই যে স্যার আমরা এখন ইউনুস ফকিরে আমরা লই যাই, অনেক রিকোয়েস্ট করছি, এরপরও ওটা বাড়ছো না। অন্যায়ভাবে সে আমার সাথে যে টর্চারগুলো করছে, আমার জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছে। এখন আমি এটা সুবিচার চাই। চিকিৎসক জানালেন, বারবার মোম দিয়ে ঝলসে দেয়া হয় ইউনুসের গোপনাঙ্গ। বারবার যৌনাঙ্গে টর্চার করা হয়েছে এবং সেই মোমবাতির আগুনে তার যৌনাঙ্গটার উপরে চামড়াটা পুড়ে গেছে। চোর সন্দেহে ইউনুসকে নির্যাতন করা হলেও টাকা চুরির দায় স্বীকার করেছেন মেসের ঝাড়ুদার শাকিল। অফিসে গিয়ে আমি ঝাড়ু দেওয়ার সময় আমি রুমের ভিতর ব্যাগের ভিতর টাকা দেখতে পাই। আমি ভুলবশত সেই টাকাটা আমি ওখান থেকে নিয়েছি। বর্বর নির্যাতনের ঘটনায় বিব্রত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার। জানালেন, ঘটনার তদন্তে 1 সদস্যের কমিটি করা হয়েছে। বর্বর আচরণ আমরা আমাদের পুলিশ সদস্য হিসেবে তার কাছ থেকে কোনোভাবেই আশা করি না, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। সমালোচনার মুখে অভিযুক্ত আরিফুল ইসলাম সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে গত 11 বছরে বজ্রপাতে প্রায় 2800 জনের প্রাণহানি হয়েছে।
এজন্য জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। আষাঢ় শ্রাবণে আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত কেড়ে নেয় প্রাণ। দিন দিন এ আতঙ্ক বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রাণহানি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাই মূলত আমাদের দেশের জন্য বেশি হার্মফুল। এটা হচ্ছে জলভূমির পরিমাণ দিন দিন কমে যাওয়া। জলবায়ু পরিবর্তনের সংকটের মাঝে বড় মৌসুম জুড়েই চরম আতঙ্ক নিয়ে ফসল ঘরে তোলার জন্য মাঠে কাজ করছেন কৃষকেরা। যখন আমরা হাওরে থাকি টাটা দে, তখন তো আমরা আশ্রয় কোনো জায়গা নাই। আল্লাহর উপরে ভরসা করে বই থাকি। সামনে দেওয়ার কথা ছিল তো সরকার দেয় নাই। 2016 সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। হাওর এলাকায় বসানো হয়নি কোনো ছাউনি। সরকারকে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের অ্যাক্টিভিটিসে যাতে প্রকল্পে আমাদের বরাদ্দ রাখে। খালি চোখে পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রযুক্তি নির্ভরতার কথা জানান এ বিশেষজ্ঞ। বজ্রপাত নিরোধক যে যন্ত্র আছে যেটা বজ্রপাতকে ডাইভার্ট করে দেয়, সেইটা যদি স্থাপন করতে পারি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। দেশে প্রায় প্রতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে নতুন তেলকূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে রশিদপুর ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকে সপ্তাহ জুড়ে প্রতিদিন 7.25 লিটার বেশি জ্বালানি সরবরাহ হচ্ছে। অন্যদিকে অনশোর ও অফশোর এলাকায় জরিপ করে নতুন কূপ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইকরামুল কবিরের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। আমরা এখন 142 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে 3টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায় এখান থেকে আরো 30 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। গ্যাসের সঙ্গে প্রাপ্ত কনডেনসেট পরিশোধ করে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেল আহরণ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি তেল সমৃদ্ধ হরিপুর গ্যাস ক্ষেত্রের নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে কোম্পানি। ডেলি কম বেশি 3400 থেকে 3500 ব্যারেল পেট্রোল পাই, 600 থেকে 700 ব্যারেল অকটেন পাই, 150 থেকে 250 ব্যারেল ডিজেল পাই। তেলকূপ খননের কর্মপরিকল্পনা আছে সিলেট 12, সেটাও আমরা এগিয়ে চলছি। আমাদের বে অফ বেঙ্গল যেটা অফশোর যেটা রিজন, যেটা এইটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। প্রায়োরিটি দিয়ে এখানে সার্ভেটা শেষ করা দরকার। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গ্যাস কূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার 30 থেকে 35 ভাগ পেট্রোল, 12 থেকে 15 ভাগ অকটেন, 9 ভাগ ডিজেল ও 2 ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। শীঘ্রই এই গ্যাস কূপ থেকে 70 থেকে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পাশাপাশি বিপুল পরিমাণে জ্বালানি প্রাপ্তির কথা জানালেন সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। সিলেট 10 সম্প্রসারণ গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন 5 ব্যাংকের 10 সেবা। এর ফলে বিডার ওএসএস সার্ভিসে যুক্ত হলো মোট 17টি ব্যাংক, যেখানে হিসাব খোলা সহ অন্যান্য সেবা পাবেন গ্রাহকরা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিডার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক সই করে 5 প্রতিষ্ঠান। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে এখন থেকে মোট 67টি প্রতিষ্ঠানের 152টি সেবা যুক্ত হলো। বিডার নির্বাহী সদস্য শাহরুল হুদা জানান, 150টি সেবা দেওয়ার লক্ষ্যে ওএসএস চালু হলেও এর সেবার সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। 2030 সালের মধ্যে বিডার সহ বিনিয়োগ নির্ভর সব প্রতিষ্ঠানের সেবা এক ছাতার নিচে বাংলা বীজ সেবার আওতায় চলে আসবে বলেও জানান তিনি। গেটওয়ে ক্রিয়েট করার একটা নির্বাচনী ইশতেহার ওনাদের রয়েছে, এবং তারই ফলশ্রুতিতে আপনি দেখছেন এই ওয়ান স্টপ সার্ভিস
ফলোড বাই বাংলা বিজে যে আমরা আপডেট করছি, বাংলা বিজের ব্যাপ্তিটা শুধুমাত্র ভিসা নির্ভরই না, এটা যতগুলো আমাদের বিনিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষ রয়েছে তাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য বাংলাদেশ। সো আজকে যেটা আমরা ওএসএস এর সাথে সম্পৃক্ত হচ্ছি সেটাই খুব শীঘ্রই বাংলাদেশে মাইগ্রেট করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার গালিবাফ স্পষ্ট ভাষায় বলেন, ওয়াশিংটনের ওপর বিন্দু মাত্র ভরসা নেই তেহরানের। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে বসতেও অস্বীকৃতি জানিয়েছে ইরান। মার্কিন অবরোধ তুলে না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরান ব্ল্যাকমেইল করার জন্য প্রণালী বন্ধ রাখছে, অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন যে খুব শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে এবার ট্রাম্পের এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এই অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরান দ্বিতীয় দফার বৈঠকে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়ার কারণে কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবস্থান নেওয়া যে কোনো ধরনের জাহাজের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। Wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. এর মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে চাইলে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। প্রথম ম্যাচে হারলেও তাই সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াতে চান পেসার শরীফুল ইসলাম। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। প্রথম ওয়ানডের ভুল শুধরে নিতে ম্যাচের আগের দিন অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন টাইগাররা। টিম হার্ডেলে সবাইকে উজ্জীবিত করেন মেহেদী হাসান মিরাজ। এরপর শুরু হয় ওয়ার্ম আপ। গা গরমের পর শুরু হয় নেট প্র্যাকটিস। দ্বিতীয় ম্যাচে আসতে পারে পরিবর্তন। স্বস্তি আছে টাইগারদের পেস বোলিং শিবিরেও। ফুল রিদমে নেটে বোলিং করেছেন মোস্তাফিজ। সেক্ষেত্রে বাঁচা মরার লড়াইয়ে ফিরতে পারেন কাটার মাস্টারও। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসেবে বিশ্রামে যাওয়ার সম্ভাবনা আছে তাসকিন কিংবা শরীফুলের। দ্বিতীয় দফায় ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড। 17টি ডিসিপ্লিনের মোট 171 খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় এনেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে 36টি কার্ড পেয়েছেন নারী ও পুরুষ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা। হকি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে 36টি কার্ড। মন্ত্রণালয়ের এমন উদ্যোগে নতুন করে অনুপ্রাণিত হচ্ছেন আফইদা মোরসালিনদের মতো ক্রীড়াবিদরা। জীবিকার দুশ্চিন্তা দূর করে এখন তাদের কাছ থেকে বড় সাফল্য প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। দেশের অনেক ক্রীড়াবিদেরই বছরে আয় ছিল 1 লাখ টাকারও কম। অর্থ সংকটে খেলা ছেড়ে দেওয়ার ঘটনাও কম নয়। তবে সেই বাস্তবতায় পরিবর্তন আনতে বড় পদক্ষেপ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এখন থেকে প্রতি মাসেই ক্রীড়াবিদদের ব্যাংকে চলে যাবে লাখ টাকা। প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় দফায় ক্রীড়া কার্ড পেয়েছেন 17 ডিসিপ্লিনের 171 জন খেলোয়াড়। এই কার্ডের মাধ্যমে তারা পাচ্ছেন আর্থিক নিরাপত্তা ও স্বীকৃতি। দেশ থেকে কিছু পেলে আমাদের আরো ইচ্ছা করে যে না, আমরা দেশের থেকে কিছু পাচ্ছি, আমরা এখন দেশকে আরো আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেন সম্মানটা বয়ে নিয়ে আসতে পারি। নারী দলের পাশাপাশি পুরুষ জাতীয় ফুটবল দলকেও আনা হয়েছে এই বেতন কাঠামোর আওতায়। মোরসালিনরা এখন বিশেষ সম্মাননার যথাযথ প্রতিদান দিতে চান। এই জায়গায় কম্পিটিশন বাড়বে, বিকজ এটা 4 মাস পর পর কিন্তু চেঞ্জ হবে। আপনি যদি
পারফরমেন্স ভালো না করতে পারেন তাহলে আপনি টিম থেকে বাদ পড়ে যাবেন। এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করবো 100%-এর বেশি দেওয়ার জন্য। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 300 জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় এনেছে মন্ত্রণালয়। নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পর এখন কেবল সাফল্য দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 4 মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখব। ফুটবলের পাশাপাশি জাতীয় হকি দলের নারী পুরুষ খেলোয়াড়রাও পেয়েছেন 36টি কার্ড। এছাড়া আর্চারি 15, শুটিং 5 জন সহ কাবাডি, জিমন্যাস্টিক, জুডো, উশু খেলোয়াড়রাও পেয়েছেন এই বিশেষ সম্মাননা। এর আগে 129 জনকে দেয়া হয়েছিল এই ক্রীড়া কার্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাড়ি তো লাভ হলো না, এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। সারা রাত জাগি একটা মানুষ হয়ে আপনার এই যে কষ্ট করতেছি, কি কারণে? জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি। 12 কেজির সিলিন্ডারে 1 লাফে বাড়ল 212 টাকা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ। কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। এই ছিল বিকাল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।